দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক আহমেদ। হালাল শিল্পে বাজিমাতের পরিকল্পনা, তারেক রহমানের এক সফরেই বদলে যাচ্ছে অর্থনীতি। সাড়া নেই দুবাই সরকারের, বেনজিরের ফেরা অনিশ্চিত। ভারতের টার্গেট মুসলিমরা, রাত হলেই বন্দুক ধরে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাদকের আড্ডাখানা। ভারতের সঙ্গে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মিল রেখে খাদ্য থেকে শুরু করে ব্যাংকিং, ট্যুরিজম, হালাল হোটেল ইন্ডাস্ট্রি, হালাল লজিস্টিক, হালাল ফার্মাসিউটিক্যালস সহ সম্ভাব্য সবকিছুকেই হালাল ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে বাংলাদেশ। আর এ ব্যাপারে সব রকম সাহায্য করবে মালয়েশিয়া। দেশটিতে হালাল পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী 2030 সালে দেশটির হালাল মার্কেট হবে $113 বিলিয়ন। ফলে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফরে গেলে দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে হালাল শিল্পের প্রসঙ্গটি বেশ গুরুত্ব পায়। মূলত উৎপাদন থেকে ভোক্তার কাছে যাওয়ার প্রতি স্তরে হালাল পদ্ধতি বা উপকরণ ব্যবহার করে যেসব শিল্প গড়ে ওঠে সেটি হালাল শিল্প। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ হিসেবে বাংলাদেশের প্রায় সবকিছুই হালাল এবং সে কারণে শিল্প খাত হিসেবে হালাল শিল্প গড়ে তোলার সম্ভাবনা এখানে ব্যাপক। বাংলাদেশের জন্য মালয়েশিয়া শুধু হালাল খাবার নয়, হালাল হোটেল, ঔষধের বাজার ও পর্যটনের বড় সুযোগ রয়েছে। এমনকি দুই দেশের শরিয়া ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করতে পারে। তবে মালয়েশিয়া ও সৌদি আরবের মতো বেশ কিছু দেশে এখন মাংসসহ কিছু পণ্য পাঠাতে হলে হালাল সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে হালাল পণ্যের বৈশ্বিক স্বীকৃতি নেওয়া গেলে অনেক দেশেই রপ্তানি করা সম্ভব আমাদের পণ্য। তবে আন্তর্জাতিক মানের সনদের জন্য ল্যাবরেটরির সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা আমাদের সুফল দেবে বলে জানিয়েছে ব্যবসায়ী ও হাই কমিশনের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সার্টিফিকেশন বা সনদ। ভালো ল্যাবরেটরি করে সার্টিফিকেশন সমস্যা কাটিয়ে তোলা গেলে বাংলাদেশ হালাল খাতে ভালো করবে বলে আশাবাদী তারা। এছাড়াও মালয়েশিয়া হালাল শিল্পের বৈশ্বিক রোল মডেল। এ খাতে বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে পারলে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী মালয়েশিয়া সকল আমদানি করা পণ্য হালাল কিনা তা নিশ্চিত করে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, দুই নেতা বৈশ্বিক ইসলামী অর্থনীতির বিশাল বাণিজ্যিক সম্ভাবনা স্বীকার করেন এবং বাংলাদেশের হালাল খাতের উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে সম্মত হন। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এজন্য বেনজিরের নানা অপরাধ তুলে ধরে দুবাই পুলিশের কাছে 244 পৃষ্ঠার নথি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু নথি পাঠানোর 12 দিন পার হয়ে গেলেও দুবাই সরকারের কাছ থেকে আশানুরূপ সাড়া পায়নি সরকার। ফলে বেনজিরকে ফেরানো এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের আশা ছিল বেনজিরের বিরুদ্ধে 244 পৃষ্ঠার নথি পাঠানোর পর দুবাই পুলিশ দ্রুত রেসপন্স করবে। তবে এতে প্রত্যাশিত সহযোগিতা না পেলেও আশা ছাড়েনি সরকার। বেনজিরকে ফেরাতে ইন্টারপোলের পাশাপাশি কূটনৈতিক চ্যানেলেও যোগাযোগ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 3 কারণে বেনজিরকে ফেরানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মূলত দুবাইয়ে যাদের বড় ব্যবসা বাণিজ্য আছে, সরকার সেসব ব্যক্তিকে আটক করলেও তাদের নিজ দেশে হস্তান্তর করার ঘটনা খুবই কম। কারণ হস্তান্তর করলে ওই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে লেনদেন কমে যায় এবং অন্য দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরাও ভয়ে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতে পারে বলে আশঙ্কা থাকে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বড় ফৌজদারি অপরাধ না থাকলে, শুধু অর্থ পাচারের মামলা থাকলে অন্য দেশের পুলিশের কাছে হস্তান্তর করে না দুবাই পুলিশ। বেনজিরের বিষয়ে এই দুটি ঘটনা মিলে যাওয়ায় তাকে ফেরানো নিয়ে সংশয় রয়েছে বাংলাদেশ পুলিশ। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্ধকার হওয়ার অপেক্ষা করে, তারপর স্পটলাইট বন্ধ করে সুযোগ বুঝে গেট খুলে ফাঁকা গুলি ছোড়ে এবং বলে যাও। এভাবেই বাংলাদেশে পুশিনের শিকার ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। সাম্প্রতিককালে দেখা গিয়েছে নারী, শিশু, বৃদ্ধ সহ অসহায় বহু মানুষ ভারতের পুশিনের শিকার হয়ে দুই দেশের মাঝখানে শূন্য রেখায় আটকে পড়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন, যাদের অধিকাংশই মুসলিম। পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষের প্রায় 30% মুসলমান। ভারতের বিজেপি সরকার মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করে দেশটিকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তর করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপ্রধান মীনাক্ষী গাঙ্গুলি অভিযোগ করেন, ভারতীয় কর্তৃপক্ষ নিষ্ঠুরভাবে মূলত মুসলিম পরিবারগুলোকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে অথবা সীমান্তে আটকে রেখে যাচ্ছে। অবৈধভাবে পুশিন বন্ধ করা, প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করা, নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা এবং মুসলমানদের প্রতি এই হতাশাজনক বৈরিতা বন্ধ করার বিষয়টিও তুলে ধরেন মীনাক্ষী। ভারত যে জোর করে পুশিন করছে তার একটি চিত্র উঠে এসেছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও নরেন্দ্র মোদীর মিত্র শুভেন্দু অধিকারীর জুন মাসের একটি বক্তব্যে। তিনি খুব গর্বের সঙ্গে সে সময় বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে প্রায় 10,000 অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে এবং আরও 1,800 জন বহিষ্কারের অপেক্ষায় রয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে পুশিনের এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে। ভারতীয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভারত বাধ্য হয়ে অভিবাসীদের পুশব্যাক করছে। তারা আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তাকে বন্ধু হিসেবে দেখা হতো, তাই তারা বিষয়টি নিয়ে খুব বেশি চাপ দেয়নি, কিন্তু এখন তিনি ক্ষমতায় নেই, তাই তারা এটি অনেক বেশি জোরালোভাবে করছে। ভারতের এই বহিষ্কার অভিযান বাংলাদেশের সঙ্গে থাকা নাজুক সম্পর্ককে আরও খারাপ করছে। একই সঙ্গে এটি ভারতের ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এবং পশ্চিমবঙ্গ ও অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে বসবাসরত লাখো মুসলমানের মধ্যে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার অনুভূতি তীব্র করছে। মূলত বহু বছর ধরে বিজেপি বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়ে আসছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদীর ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ একসময় তাদেরকে উইপোকা বলে উল্লেখ করেছিলেন। ভারতের সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত বাংলাদেশের সঙ্গে দুই দেশের সীমান্তের দুই পাশেই লাখো মানুষ বাংলা ভাষায় কথা বলেন। এছাড়া বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ভারতের অন্যান্য অঞ্চলের মধ্যে দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াত ও অভিবাসনের ইতিহাস রয়েছে বলেও তুলে ধরা হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। একসময় জেলে ও ব্যবসায়ীদের হাঁকডাকে এই মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্রটি সরগম থাকলেও এখন তা শুধুই স্মৃতি। কালের পরিক্রমায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্রটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। তবে গেটের সামনে এখনও শোভা পাচ্ছে কেন্দ্রের সাইনবোর্ড। শ্রমিক ও স্থানীয়রা জানান, প্রভাবশালীদের যোগসাজশে মৎস্য অবতরণ কেন্দ্রটি বন্ধ হওয়ার পর বেশিরভাগ জিনিসপত্র চুরি হয়ে যায়। লোক সমাগম কম থাকায় বসে মাদকের আড্ডা। এছাড়া সুযোগ বুঝে কেন্দ্রটির বেশ কিছু অংশ দখলও হয়েছে। এতে বিপাকে পড়েছেন তারা। আবার কেন্দ্রটি চালু হলে সরকারের কোটি টাকা রাজস্ব আদায় হবে। যখনই এটা চালু হওয়ার পায়তারা শুরু হয়, কিছু আছে রাঘবল, এই রাঘবলের কারণে এই ঘাটটা চালু হইতে আসে না। সরকার যদি নজর দেয়, যে কোনো মুহূর্তে এই ঘাটটা চালু হইতে পারে। এখানে কোটি কোটি টাকা সরকার রাজস্ব হারাইতে আছে। বরিশাল মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্রটির এখন এমনই বেহাল দশা। জায়গা সংকট সহ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কারণে কেন্দ্রটিতে আসতে চাইছেন না ব্যবসায়ীরা। তাই পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের ব্যবসা চালিয়ে যাওয়ার কথা জানান মৎস্য ব্যবসায়ীরা। সরকার যেমন রাজস্ব নষ্ট হচ্ছে, তেমন আমাদের সুযোগ সুবিধা থেকে আমরাও নষ্ট হচ্ছে। আপনার ওখানে অনেক সমস্যা আছে, যেমন আপনার নদীর লোড আনলোডের ব্যাপার আছে, আপনার ব্যাংকিং খাত আছে, আমাদের শ্রমিকের অনেক থাকার প্লেস কম, জায়গা বাড়াইতে হবে আড়তদারদের জন্য। তারপরে মাছ লুডিংয়ের জন্য ভালো একটা সুব্যবস্থা থাকতে হবে, তাইলে হয়তো লোক যাইতে পারে। আর ট্যাক্স যদি একটু সরকার কমে দেয়,
তাহলে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে দ্রুত অবতরণ কেন্দ্রটি চালু করার আশ্বাস দেন মৎস্য কেন্দ্রটির ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার GM মাসুদ শিকদার। আমরা স্থানীয় প্রশাসন এবং মৎস্য ব্যবসায়ীদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং এটা চালুর বিষয়ে প্রধান কার্যালয়ে পত্রালাপ চলমান রয়েছে। 1985-86 অর্থবছরে নগরীর বান্দর রোডে নির্মাণ করা হয় মৎস্য অবতরণ কেন্দ্রটি। এরপর 21 বছর পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় কেন্দ্রটি সচল করা হয়। 2007 থেকে 9 সাল পর্যন্ত 2 বছরে কেন্দ্র থেকে প্রায় 3 কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে 2009 সালের পর আবার মৎস্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু হলেও শিগগিরই চালু হচ্ছে না বন্ধ থাকা 3টি আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী বন্ধন ও মিতালি এক্সপ্রেস নামের 3টি যাত্রীবাহী ট্রেন 2024 সালের 19 জুলাই থেকে বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তীতে তা চালুর জন্য চেষ্টা চালায় বাংলাদেশ রেলওয়ে। দেওয়া হয় একাধিক চিঠিও, কিন্তু এসব চিঠির জবাব দেয়নি নয়াদিল্লি। সংশ্লিষ্টরা বলছেন ওই 3টি ট্রেন চালুর বিষয়টি মূলত দুই দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে।